ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে এনটিপিসি 2026 তোমাদের গ্র্যাজুয়েট এক্সামটা চলছে। তো আন্ডার গ্র্যাজুয়েট কিন্তু তোমাদের যে এক্সামিনেশান সেটা খুব তাড়াতাড়ি শুরু হবে। তো আজকে তার মক টেস্ট নাম্বার 1 আমরা টোটাল যতগুলো ক্লাস আমরা পাবো আমরা কিন্তু মক টেস্ট আকারে সেগুলোকে দেওয়ার চেষ্টা করব। আজকে তোমাদের মক টেস্ট 1 একদম কিন্তু পরীক্ষার লাস্ট দিন পর্যন্ত এই মক টেস্টগুলো চলবে। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রশ্ন শুরু করার আগে বলে রাখি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু রেলের বিভিন্ন যে প্রিভিয়াস ইয়ার যে পেপারগুলো হয়েছিল, পরীক্ষাগুলো হয়েছিল সেখান থেকে নেওয়া হয়েছে। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আন্তঃরাজ্য পরিষদ, যেটাকে আমরা ইন্টার স্টেট কাউন্সিল বলি, সেটা গঠন করতে পারে? আর্টিকেল 263, আর্টিকেল 280, অনুচ্ছেদ 262 নাকি অনুচ্ছেদ 312? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অনুচ্ছেদ 263 বা আর্টিকেল 263 অনুসারে কী করতে পারে? ইন্টার স্টেট কাউন্সিল মানে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে যে ব্যবস্থাপনা সেটা কিন্তু যে কাউন্সিল সেটা কিন্তু গঠন করা যেতে পারে। পরবর্তী প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিচের কোন নদীটি তিব্বতে সাম্পো এবং বাংলাদেশে যমুনা নামে পরিচিত? গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র নাকি তিস্তা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ব্রহ্মপুত্র। ঠিক আছে, ব্রহ্মপুত্রকে কি বলা হয়? ব্রহ্মপুত্রকে কিন্তু তিব্বতে সাম্পো বলা হয় এবং বাংলাদেশে কিন্তু এটা কী নামে পরিচিত? বাংলাদেশে কিন্তু এটি যমুনা নামে পরিচিত। আচ্ছা, ব্রহ্মপুত্র যেখান থেকে তোমার হচ্ছে উৎপত্তি লাভ করেছে সেটা কোনটা? সেটা কিন্তু হচ্ছে যে তিব্বতের কাছে, তিব্বতের যে মানস সরোবর আছে সেই মানস সরোবরের কাছে যে ছেমায়ুং দুং নামক একটা যে হিমবাহ আছে সেখান থেকে কিন্তু কী হয়েছে? ব্রহ্মপুত্র নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা এইচডিআই সবার প্রথম কত সালে প্রকাশ করা হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1990 সালে। ঠিক আছে, 1990 সালে কিন্তু এই এইচডিআই, যেটাকে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বলা হয়, সেটা কিন্তু প্রকাশ করা হয়েছিল। আর এটা কোন সংস্থা প্রকাশ করে? এটা কিন্তু যে ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা কিন্তু কী করে? এটা কিন্তু প্রকাশ করে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিচের কোনটি আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট সবথেকে বেশি হবে? তো এর মধ্যে থেকে সবথেকে বেশি স্পেসিফিক হিট কার বেশি হবে? তো সেটা কিন্তু হয়ে যাবে জলের। ঠিক আছে, জলের কিন্তু আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট সবথেকে বেশি হবে অ্যাকর্ডিং টু এই অপশানগুলোর মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে অ্যাসেম্বলি লাইন পদ্ধতির প্রবর্তন করে অটোমোবাইল শিল্পে বিপ্লব ঘটিয়েছিলেন কে? তাহলে দেখো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে হেনরি ফোর্ড। ঠিক আছে, হেনরি ফোর্ড ইনি কী করেছিলেন? যে অ্যাসেম্বলি লাইন, অটোমোবাইল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে অ্যাসেম্বলি লাইন, এর কিন্তু প্রবক্তা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে দিল্লির কোন সুলতান রক্ত এবং লৌহ নীতি গ্রহণ করেছিলেন? আলাউদ্দিন খলজি, গিয়াসুদ্দিন বলবন, ইলতুৎমিশ নাকি মোহাম্মদ বিন তুগলক? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গিয়াসুদ্দিন বলবন। ইনি কিন্তু ব্লাড এবং আয়রন যে পলিসি, যেটাকে আমরা কি বলে থাকি? যেটাকে কিন্তু আমরা বলে থাকি রক্ত লৌহ নীতি, সেই রক্ত লৌহ নীতি কিন্তু প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোন ভিটামিন জলে দ্রবণীয়? তো এটা তোমাদেরকে আগেও বলেছি, যদি জলে দ্রবণীয়র কথা বলে সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে ভিটামিন বি এবং সি, এরা কিন্তু হচ্ছে জলে দ্রবণীয়। আর ফ্যাটে দ্রবণীয় কোনটা? ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো কিন্তু হচ্ছে ফ্যাটে দ্রবণীয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভিটামিন সি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 1916 সালে লখনৌ চুক্তিতে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অম্বিকাচরণ মজুমদার। ঠিক আছে, ইনি কিন্তু কী ছিলেন? ইনি কিন্তু 1916 সালে যখন লখনৌ চুক্তি হয়েছিল, যেখানে কিন্তু কী হয়েছিল, যেখানে কিন্তু যে চরমপন্থী এবং নরমপন্থী দল সেখানে কিন্তু আবার মিলে গেছিল। চরমপন্থী এবং নরমপন্থী দলের যে মিলন, সেই সময় কিন্তু যে প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু ছিলেন অম্বিকাচরণ মজুমদার। আর রাসবিহারী ঘোষ 1907 সালে যখন এটা ভাঙন হয়েছিল, অর্থাৎ যে কংগ্রেসের দল ভাঙন হয়েছিল, চরমপন্থী এবং নরমপন্থী দল আলাদা হয়ে গেছিল, সেই সময় কিন্তু ইনি প্রেসিডেন্ট ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব, যে ব্ল্যাক হোল তত্ত্বটি সবার প্রথম কে দিয়েছিলেন, গাণিতিকভাবে ব্যাখ্যা করেছিলেন? স্টিফেন হকিং, অ্যালবার্ট আইনস্টাইন, এস চন্দ্রশেখর নাকি আইজ্যাক নিউটন? তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ব্ল্যাক হোল, এই যে ব্যাপারটা এটাকে গাণিতিকভাবে কিন্তু ব্যাখ্যা করেছিলেন এস চন্দ্রশেখর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন প্রথম কোন সাল থেকে দেওয়া হয়? তো সঠিক অ্যান্সার কিন্তু মনে রাখতে হবে 1954 সাল থেকে কিন্তু প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল। প্রথম কিন্তু 3 জনকে দেওয়া হয়েছিল, সিভি রমনকে দেওয়া হয়েছিল, তারপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ঠিক আছে, ডক্টর রাধাকৃষ্ণন এনাকে দেওয়া হয়েছিল। আর কাকে দেওয়া হয়েছিল? আর কিন্তু চক্রবর্তী যে রাজা গোপালাচারী ছিল তাকে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 11তম প্রশ্ন, নিচের কোন হরমোনটিকে জরুরিকালীন হরমোন বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিন হরমোনকে কি বলা হয়ে থাকে? তো মনে রাখতে হবে অ্যাড্রিনালিনকে কিন্তু ফ্লাইট অ্যান্ড ফাইট হরমোন বলা হয়ে থাকে। যারা কিন্তু আমার সাথে গ্রুপ ডির ক্লাসগুলো করছো, আপকামিং তোমাদের যে গ্রুপ ডির এক্সাম
এক্সামটা আসছে, তার জন্য যারা গ্রুপ ডির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে কিন্তু এই সায়েন্সের যে কোশ্চেনগুলো সেগুলো খুবই ইজি হয়ে যাওয়ার কথা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, সম্প্রতি খবরে থাকা লিগো প্রকল্পটি বিজ্ঞানের কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত? মহাকর্ষীয় তরঙ্গ, ন্যানো প্রযুক্তি, টেলিকমিউনিকেশন নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মহাকর্ষীয় তরঙ্গ। দেখো আমি এখানে সব রকমের টপিকগুলোকে রাখার চেষ্টা করেছি। এখানে আমি জিকে রেখেছি, এখানে আমি যে স্ট্যাটিক পোর্শন হয় যেগুলোকে স্ট্যাটিক জিকে বলা হয় সেটা রেখেছি, এখানে কিন্তু আমি হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি সব রাখার চেষ্টা করেছি, প্লাস কিন্তু যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাকেও কিন্তু যুক্ত করার চেষ্টা করেছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, 1333 খ্রিস্টাব্দে কিন্তু তিনি আসেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, আচ্ছা ইবন বতুতা কোথা থেকে এসেছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইবন বতুতা কিন্তু মরক্কো থেকে এসেছিল। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে আজকের পরবর্তী প্রশ্ন, যে সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আইনি স্বীকৃতি পেয়েছিল? মানে কত নম্বর সংশোধনীর মাধ্যমে? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992 সালে কিন্তু কি হয়েছিল, এটাকে কিন্তু ভারতবর্ষের যে শিডিউলগুলো আছে বা যে তালিকা আছে সেখানে যে একাদশ তালিকা সেখানে কিন্তু এটাকে সংবিধানবদ্ধ করা হয়েছিল। আর পঞ্চায়েতে বর্তমানে কতগুলো বিষয় আছে? মোট কিন্তু 29টা বিষয় আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কোন প্রণালী ভারতে এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করে? তো আমরা প্রত্যেকে জানি, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পক প্রণালী। দেখো এখানে কিন্তু হরমুজ প্রণালী আছে, এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। এই হরমুজ প্রণালী কিন্তু বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। এই হরমুজ প্রণালী কী করে? এটা কিন্তু যে পারস্য উপসাগর আছে, ঠিক আছে, পারস্য উপসাগর এবং যে ওমান সাগর, সেই ওমান সাগরকে কিন্তু আলাদা করছে। এটা কোথায় অবস্থিত? বর্তমানে কিন্তু ইরানের ওপর এটার মানে অধিকার আছে। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকে এই খবরগুলো সম্পর্কে মানে ওয়াকিবহল আছো। এটাও কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবেই তোমাদেরকে বলে দিলাম হরমুজ প্রণালী সম্পর্কে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আধুনিক পর্যায় সারণীতে নিষ্ক্রিয় গ্যাসগুলি কোন শ্রেণীতে আছে? তো আমি আবারও বলছি, যারা কিন্তু আমার সাথে গ্রুপ ডির আপকামিং পরীক্ষাটার জন্য যে সায়েন্সের ক্লাসগুলো করছো, যদি তোমরা ক্লাসগুলো করতে চাও তো ডেসক্রিপশনে আমি সেটার প্লেলিস্ট দিয়ে রাখবো। তো সেখান থেকে কিন্তু তোমরা এই কোশ্চেনগুলো খুব সহজেই করতে পারবে, কারণ এই রকমের কিন্তু সায়েন্সের কোশ্চেন ওইখানে কিন্তু প্রচুর পরিমাণে করানো হয়ে থাকে। সেখানে কিন্তু আমাদের প্রায় 10-12টা ক্লাস হয়েই গেছে। ঠিক আছে, তো আধুনিক পর্যায় সারণী যেটাকে আমরা মডার্ন ডে প্রিডিক্টেবল বলি, তো সেটা কোন শ্রেণীতে আছে? তো মনে রাখতে হবে, দেখো যে নিষ্ক্রিয় গ্যাস সেটা কিন্তু যে গ্রুপ নাম্বার 18 বা যেটাকে আমরা শ্রেণী 18 বলি, সেখানে কিন্তু এটা অবস্থান করছে নোবেল গ্যাসগুলো। ঠিক আছে, আচ্ছা গ্রুপ নাম্বার 1 এটাকে আমরা কি বলি? মনে রাখতে হবে, গ্রুপ নাম্বার 1কে কিন্তু আমরা বলে থাকি ক্ষার ধাতু। ঠিক আছে, গ্রুপ নাম্বার 2কে আমরা কি বলি? মনে রাখতে হবে, গ্রুপ নাম্বার 2কে কিন্তু আমরা বলে থাকি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কি বলে থাকি গ্রুপ নাম্বার 2কে? এটাকে কিন্তু আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলি। আর গ্রুপ নাম্বার 17 এটাকে আমরা কি বলে থাকি? তো মনে রাখতে হবে, এটাকে কিন্তু আমরা বলে থাকি হ্যালোজেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে সেবি এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? সবার প্রথম সেবি সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। আচ্ছা সেবি কি? সেবি কিন্তু হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড। ঠিক আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এখানে আমি ফুল ফর্মটা প্রথমে লিখলাম। আচ্ছা এটার কাজ কি? অনেকে কিন্তু এটার কাজ সম্পর্কে জানো না। তো মনে রাখতে হবে, সেবি কিন্তু যে ভারতের যে শেয়ার মার্কেট আছে সেই শেয়ার মার্কেটকে কিন্তু সম্পূর্ণ রেগুলেট করে হচ্ছে এই সেবি। ঠিক আছে, 1992 সালে এটাকে কি করা হয়েছিল? এটাকে কিন্তু সংবিধানবদ্ধ করা হয়েছিল। ঠিক আছে, আর এই সেবির যে হেডকোয়ার্টার সেটা কিন্তু মুম্বাইতে অবস্থিত। আচ্ছা দেখো সেবি সম্পর্কে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, যে সেবির বর্তমান যিনি চেয়ারপারসন তার নাম কি? এটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে লাগবে, তুহিন পান্ডে। ঠিক আছে, তুহিন পান্ডে কিন্তু বর্তমানে সেবির যিনি চেয়ারপারসন। আশা করি বোঝাতে পেরেছি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো নিচের কোন পাল রাজা বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন? তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ধর্মপাল। ঠিক আছে, বিক্রমশিলা মহাবিহার এটা কিন্তু ধর্মপালের সাথে সম্পর্ক যুক্ত। আচ্ছা গোপালকে কি বলা হয়ে থাকে? গোপালকে কিন্তু যে পাল বংশের যে প্রতিষ্ঠাতা, ঠিক আছে, পালদের যে প্রতিষ্ঠাতা, এখানে আমি লিখে দিলাম পালদের যে প্রতিষ্ঠাতা, সেটা কিন্তু বলা হয়ে থাকে গোপালকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে অপটিক্যাল ফাইবার প্রধানত আলোর কোন ধর্মের ওপর ভিত্তি করে কাজ করে? তো দেখো এই যে অপটিক্যাল ফাইবার আছে, এখানে আমি আরেকটা জিনিসও বলে দিচ্ছি, অপটিক্যাল ফাইবার আর একটা কিন্তু হচ্ছে মরীচিকা। ঠিক আছে, এই যে দুটো পদ্ধতি আছে এটা কিন্তু কিসের ওপরে কাজ করে? এটা কিন্তু সম্পূর্ণ যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ যে প্রতিফলন হয় সেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ওপরে কিন্তু এটা কাজ করে। ইংরাজিতে এটাকে কি বলে? ইংরাজিতে কিন্তু এটাকে TIR বলা হয়ে থাকে, যেটাকে আমরা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বলে থাকি। ঠিক আছে, দেখো এখানে আশা করি অপশনের মধ্যে থাকবে, দেখো এই যে অপশান সি, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, যেটাকে কি বলা হয়ে থাকে? TIR বলা হয়ে থাকে। এটা একটা তো হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার, মানে এর যে কার্যপ্রণালী সেটা কিন্তু আমরা অপটিক্যাল যে ফাইবার আছে সেই অপটিক্যাল ফাইবারে দেখতে পাই। আর একটা
কোথায় দেখতে পাই, আর একটা কিন্তু হচ্ছে যে মরীচিকা, ঠিক আছে, মরুভূমির যে মরীচিকা সেখানেও কিন্তু এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনই হয়ে থাকে। আচ্ছা, জেনারেলি এটা কখন হয়ে থাকে মনে রাখতে হবে, জেনারেলি কিন্তু এটা যখন আলো কি হয়ে থাকে, আলো কিন্তু যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যখন প্রবেশ করে তখন কিন্তু এটা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নিচের কোন দেশটি 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ যৌথভাবে আয়োজন করবে। তো এটা তো তোমরা প্রত্যেক আয়োজন করবে না বলেছে, ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু একদম লাস্ট পর্যন্ত পড়বে, আয়োজন করবে না। দেখো 2026 সাল কদিন পরে যে ওয়ার্ল্ড কাপ শুরু হবে, যে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হবে সেটা কিন্তু আমেরিকাতে হবে, আর সেটাতে কিন্তু মোট আমেরিকা মানে আমেরিকা যুক্তরাষ্ট্র যেটাকে আমরা ইউএসএ বলি, ইউএসএ আর মেক্সিকো আর কানাডা এটা কিন্তু সম্মিলিতভাবে আয়োজন করবে। এর মধ্যে কিন্তু ব্রাজিল, ঠিক আছে, ব্রাজিল কিন্তু এর মধ্যে নেই, তার কারণ ব্রাজিল কিন্তু সাউথ আমেরিকাতে অবস্থিত। আর এই যে ওয়ার্ল্ড কাপটা যেটা শুরু হচ্ছে কদিন পরে এটা কিন্তু সম্পূর্ণ নর্থ আমেরিকাতে হবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের মূল ভূখণ্ডে দক্ষিণতম বিন্দু কোনটা। দেখো যদি বলে মূল ভূখণ্ড, ঠিক আছে, মানে এটা যদি আমরা ভারত ধরে নিই, এটা যদি ভারতের নিচের যে পোর্শনটুকু হয়ে থাকে এই জায়গাটাকে হচ্ছে কিন্তু মূল ভূখণ্ড বলা হয়। আচ্ছা, এটাকে এই পয়েন্টটার নাম কি, এই পয়েন্টটার নাম কিন্তু হচ্ছে কন্যাকুমারী। তো মূল ভূখণ্ড কিন্তু বললে হয়ে যাবে কন্যাকুমারী। আর এইখানে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ভারতের যে লাস্ট পয়েন্ট সেটা কিন্তু হচ্ছে ইন্দিরা পয়েন্ট। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে 1793 সালে কার শাসনকালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু লর্ড কর্নওয়ালিসের সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, লর্ড কার্জন আমরা প্রত্যেকে জানি 1905 সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেই বঙ্গভঙ্গের সাথে সম্পর্কযুক্ত কিন্তু হচ্ছে লর্ড কার্জন। ডালহৌসি আমরা প্রত্যেকেই জানি, ডালহৌসিকে ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়েজও বলা হয়ে থাকে। আর এনার সাথে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিসও আছে, সেটা কিন্তু হচ্ছে বিধবা পুনর্বিবাহ। কি আছে, সেটা কিন্তু হচ্ছে বিধবা পুনর্বিবাহ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সেরিবেলাম, ঠিক আছে, যেটাকে কি বলা হয়ে থাকে, যেটাকে কিন্তু লঘু মস্তিষ্ক বলা হয়ে থাকে। এটা কিন্তু আমাদের বডি ব্যালেন্সিংয়ে সাহায্য করে। আচ্ছা দেখো, এখানে সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক আছে, এটা কি করে, এটা কিন্তু আমাদের যে মেমোরি বা আমাদের যে ইন্টেলিজেন্স সেটা কিন্তু সম্পূর্ণটা এই গুরু মস্তিষ্কটাই কি করে, গুরু মস্তিষ্কটাই কিন্তু কন্ট্রোল করে থাকে। আর এটাই কিন্তু আমাদের ব্রেনের সবথেকে বড় অংশ। আর এই যে মেডুলা অবলঙ্গটা দেখতে পাচ্ছ, এর কাজ কি, এর কাজ কিন্তু হচ্ছে আমাদের ব্রেনকে, ঠিক আছে, আমাদের ব্রেনকে আমাদের যে স্পাইনাল কর্ড থাকে তার সাথে কিন্তু সংযুক্ত করতে সাহায্য করে এই মেডুলা অবলঙ্গটা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ইউনেস্কো এর ঐতিহ্যবাহী স্থান হাম্পি ভারতের কোন রাজ্যে অবস্থিত। তো এটা কিন্তু ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তার মধ্যে আছে। বর্তমানে কিন্তু ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সেখানে কিন্তু 44টা সাইট আছে, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে। তো দেখো এই যে ইউনেস্কোর যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হাম্পি এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত। তো মনে রাখতে হবে এটা কিন্তু কর্ণাটকে অবস্থিত। আচ্ছা, এই যে হাম্পি, ঠিক আছে, এই হাম্পির যে তোমার হচ্ছে ছবিটা সেটা ভারতের কোন নোটের মধ্যে আছে, কোন টাকার ওপরে আছে, কত টাকার নোটের মধ্যে আছে, সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল। দেখো ভারতীয় যে রিজার্ভ ব্যাংক ছিল এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1935 সালে, ঠিক আছে, আর এটাকে জাতীয়করণ কবে করা হয়েছিল, এটাকে কিন্তু জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার দেখো এখানে কিন্তু দিয়েছে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে 1949 সালে কিন্তু এটাকে জাতীয়করণ করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিচের কোনটিকে প্রোটিন তৈরির কারখানা বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাইবোজোমকে কি বলা হয়, রাইবোজোমকে কিন্তু প্রোটিন তৈরির কারখানা বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে অপারেশন ফ্লাড এটা কিসের সাথে সম্পর্কযুক্ত। তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা দুগ্ধ উৎপাদনের সাথে বা দুধ উৎপাদনের সঙ্গে কিন্তু সম্পর্কযুক্ত। আচ্ছা, এই যে অপারেশন ফ্লাড, ঠিক আছে, এটা কিন্তু যে হোয়াইট রেভলিউশন মানে ভারতের যে সাদা যে বিপ্লব হয়েছিল বা শ্বেত বিপ্লব আমরা বলে থাকি, তো যে হোয়াইট রেভলিউশন হয়েছিল তার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। আর এই হোয়াইট রেভলিউশনের ফাদার কাকে বলা হয়, তো মনে রাখতে হবে ভার্গিস কুরিয়ান, ডক্টর ভার্গিস কুরিয়ানকে কি বলা হয়ে থাকে, এই হোয়াইট রেভলিউশন অফ ইন্ডিয়ার ফাদার বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন। তো দেখো সবার প্রথম মনে রাখতে হবে লোকসভা স্পিকার এটা কত নম্বর আর্টিকেলে আছে, এটা কিন্তু আর্টিকেল 93-তে আছে। লোকসভার স্পিকার যদি মনে করেন যে তিনি পদত্যাগ করবেন সেক্ষেত্রে কিন্তু তিনি কার কাছে তার পদত্যাগপত্র জমা দেবেন, তিনি কিন্তু স্পিকারের কাছে জমা দেবেন। আচ্ছা, এবার স্পিকার সম্পর্কে আমরা কিছু স্পেশাল পাওয়ার দেখে নিই। স্পিকারে কিন্তু কোনো বিল মানি বিল হবে কি না সেটা কিন্তু নির্বাচন করে থাকেন কিন্তু স্পিকার মানে লোকসভার স্পিকার। আর
আর যে লোকসভার স্পিকার আছে সেই লোকসভার স্পিকার কিন্তু যখন জয়েন্ট সিটিং হয়, যখন লোকসভা এবং রাজ্যসভার যে জয়েন্ট সিটিং হয় সেই জয়েন্ট সিটিংয়ে কিন্তু তিনি প্রিসাইড করেন বা তিনি কিন্তু সভাপতিত্ব করেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে শব্দোত্তর বা আল্ট্রাসনিক শব্দের কম্পাঙ্ক কত হতে পারে। দেখো এটা তোমাদেরকে আমি অনেকবার পড়িয়েছি, যদি কোনো শব্দের কম্পাঙ্ক 20 হার্টজের থেকে কি হয়, 20 হার্টজের থেকে কম হয়, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে কিন্তু আমরা বলে থাকি ইনফ্রাসনিক। ঠিক আছে, কি বলে থাকি, ইনফ্রাসনিক। যদি সেটা 20 হার্টজ থেকে শুরু করে 20,000 হার্টজের মধ্যে থাকে, তাহলে সেটাকে কিন্তু আমরা কি বলে থাকি, সেটাকে আমরা বলে থাকি অডিয়েবল সাউন্ড। আর যদি সেটা 20,000 যে হার্টজ থাকে সেই 20,000 হার্টজের থেকে বেশি হয়ে থাকে, সেটাকে আমরা কি বলে থাকি, সেটাকে কিন্তু আমরা বলে থাকি আল্ট্রাসনিক সাউন্ড। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 20,000 হার্টজের বেশি। আজকের লাস্ট প্রশ্ন দেখব কি বলেছে, যে রয়্যাল এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্যার উইলিয়াম জোন্স কী করেন, 1764 সালে কিন্তু এই যে রয়্যাল এশিয়াটিক সোসাইটি বা এশিয়াটিক সোসাইটি কিন্তু কোথায় প্রতিষ্ঠা করেন, এটা কিন্তু কলকাতাতে প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। আউট অফ 30 এই মক টেস্টে কার কত নাম্বার হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। একদম তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কিন্তু আমাদের রেলের গ্রুপ ডির পাশে কিন্তু এই যে সেশনটা সেটাও চলবে। তোমরা প্রত্যেকে কিন্তু এই যে মক টেস্টগুলো সেই মক টেস্টগুলোকে অ্যাটেন্ড করবে, অ্যাটেন্ড করে তোমাদের নাম্বার কি হচ্ছে সেটা কিন্তু তোমরা জানাবে। তোমরা কমেন্ট করলে কিন্তু দেখতে পাবে যে তোমাদের প্রিপারেশন অন্যদের থেকে পিছিয়ে আছে বা এগিয়ে আছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।